এই ছেলে, তুমি দেওয়ালে হিসু করছো কেন? মেলি কণ্ঠে কথাটা শুনে চমকে ওঠে প্রীতম। দ্রুত জিপটারে টেনে দিয়ে আশপাশ তাকালো সে। ল্যাম্পপোস্টের আলোতে কাউকে দেখতে পেল না। তবে কি মনের ভুল? বুকে থুতু ছেটালো সে। পেটে বেশি চাপ লেগেছিল বলে সে এদিকটায় এসে নির্জন জায়গা পেয়ে কাজটা সেরেছে। কিন্তু মেয়ের কণ্ঠ তাকে ভয় পাইয়ে দিচ্ছিল। যাক বাবা, কেউ নেই, কেউ দেখেনি। ওটা আসলে মনের ভুল। নিশ্চিন্তে মনে চলে যাওয়ার জন্য পা বাড়ল, তখন আবার মেলি কণ্ঠ শোনা গেল। এই ছেলে, উত্তর দাওনি কেন? বলো, দেওয়ালে হিসু করলা কেন? জানো না এখানে হিসু করা নিষেধ? এবার এটাকে আর মনের ভুল ধরা যায় না। আশেপাশে তাকিয়ে ভয় পেতে থাকে প্রীতম। ভয়ে ভয়ে বলল, কে কে তুমি? সামনে আসো। আমি তোমার সামনেই, হিহি। তুমি আমাকে দেখতে পাচ্ছ না? ভূত। মুখ দিয়ে কথা বের হচ্ছিল না প্রীতমের। এবার ভয়টা বেড়ে গেল। মেলি কণ্ঠটা তাকে আশ্বস্ত করে বলল, এই ভয় পেও না, আমি ভূত না, আমি মানুষ। তুমি মানুষ হলে আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমাকে তো রাতে দেখা যায় না, দিনের বেলায় দেখা যায়। মানে কি বলছো তুমি এসব? তুমি মানুষ না? কথাটা বলেই প্রীতম দৌড় দিতে চেয়েছিল, কিন্তু পারল না। কে যেন তার হাত টেনে ধরল। মেলি কণ্ঠটা এবার ধমক দিয়ে বলল, এই বলছি না আমি মানুষ? এই দেখো, আমি তোমার হাত ধরছি। ভূতেরা তো হাত ধরে থাকতে পারে। আমাকে ছেড়ে দাও প্লিজ, আমি চলে যাব। হি হি, ভীতু ছেলে একটা। একটা মেয়েকে ভয় পাচ্ছ? মেয়েটার হাসিটা খুব সুন্দর। এতক্ষণে যেহেতু প্রীতমের কোনো ক্ষতি করলো না, আর হয়তো করবে না। প্রীতমের ভয় ধীরে ধীরে কাটতে লাগলো। গায়ের শার্টটা ঠিকঠাক করে জিজ্ঞাসা করলো, সত্যি কি তুমি মানুষ? হ্যাঁ রে বাবা, হ্যাঁ আমি মানুষ। তাহলে আচ্ছা, সব বলছি, চলো ওই দিকটায় বসি। কোন দিকে? তুমি ওই দিকে ইশারা করে দেখলাম না তো। আরে যাত্রী ছাউনিতে ফাঁকা একটা জায়গা। আচ্ছা চলো। দুজনে বসে পড়লো যাত্রী ছাউনিতে। সামনে রাস্তাটা ফাঁকা, রাত কম হয়নি, সবাই ঘরে ফিরছে। শুধু ল্যাম্পপোস্টের নিচে কয়েকটা কুকুর ঘোরাঘুরি করছে। মেয়েটা বলে উঠল, আমার নাম তিথি। এই স্টেশনের পর প্রথম যে দোতলা বাড়িটা, ওটা আমাদের। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? আমার নাম প্রীতম। কিন্তু তোমাকে দেখা যায় না কেন? সেটা আমিও জানি না। মায়ের কাছে শুনেছি যেদিন আমার জন্ম হয় সেদিন নাকি আমার মতো দুটো কান্নার আওয়াজ হয়, কিন্তু কিছুক্ষণ পর অন্য আওয়াজটা আর শোনা যায়নি। যখন রাত হয় তখন নাকি আমাকে আর কোথাও দেখা যায়নি। সবাই খুব ভয় পেয়েছিল। হঠাৎ আমি কেঁদে উঠি রাতে। সবাই আমার কান্নার শব্দটাই শুনতে পেল, কিন্তু আমাকে দেখলো না। ভোরের আলো ফুটতে আমি দৃশ্যমান, সবাই আবার দেখতে পায় আমাকে। এভাবে আজও চলতে থাকে। দিনের বেলায় আমাকে দেখা যায়, কিন্তু রাতে আমি অদৃষ্ট। মেয়েটার কথাটা শুনে হতবাক হয়ে যাই প্রীতম। একবার ভাবে মেয়েটা তাকে বোকা বানাচ্ছে, আসলে সে মানুষ না। আর একবার ভাবে সত্যি তো হতে পারে, কিন্তু এভাবে রাতের বেলায় অদৃশ্য কারোর সাথে কথা বলাটা কতটা যুক্তিসঙ্গত? কিন্তু কেউ যদি এভাবে এসে যায়, তাকে এভাবে একা একা কথা বলতে দেখে, তাহলে তো ধরে সোজা মানসিক হাসপাতালে নিয়ে যাবে। মাঝখানে একবার সে উঠে চলে যেতে চেয়েছিল, পাগল ভূতের প্রলাপ ভেবে। পরক্ষণে চিন্তা করলো, না, কথাগুলো শুনতে তো মন্দ লাগছে না, তাই আর যাওয়া হয়নি। তাকে চুপ থাকতে দেখে মেয়েটি আবারও বলল, আমি জানি তোমার বিশ্বাস হচ্ছে না আমার কথা, কিন্তু এটাই সত্যি। আচ্ছা, তোমার নিজেকে নিয়ে খারাপ লাগে না? কিসের খারাপ? বেশ তো লাগে। রাতের বেলা একা একা বের হতে পারি, তোমার মতো পরিচিত কারোর সাথে মজা করতে পারি। এই যে আমি এখন তোমার সাথে কথা বলছি, তখন কি পারতাম যদি আমাকে রাতে দেখা যেত? না, পারতাম না। রাতে মেয়েদের বের হওয়াটাও অনেকটা রিস্ক, কিন্তু আমার জন্য কোনো রিস্ক নেই। বরং আমি কাউকে বিপদে পড়লে বাঁচাতে পারি। একবার কী হয়েছিল জানো? নড়ে চড়ে বসলো প্রীতম। তিথির গলা শুনে আরেকটু ঘেঁষার চেষ্টা করলো। তিথি ধমক দিয়ে বলল, এই ওদিকে যাও, গায়ের উপর এসে পড়ছো কেন? বারে, দেখা যায় না শরীর, তাও আবার গায়ের উপর এসে পড়বো আমি? মনে মনে কথাটি বলে ধমকটা চুপচাপ হজম করলো প্রীতম। একটু সরে বসলো সে। ভাবখানা এমন যেন ইগোতে লেগেছে কথাটা। তিথি বলতে শুরু করলো, একবার রাতে বের হয়েছিলাম। রাতটা আর একটু বেশি হয়েছিল সেদিন। দেখি একটা মেয়েকে কয়েকজন লোক মিলে ধর্ষণ করার চেষ্টা করেছিল। মেয়েটির হাত পা বাঁধা, মুখে কাপড় গোজা, শব্দ করতে পারছে না। ভাগ্যিস মেয়েটা সর্বনাশ হওয়ার আগে আমার চোখ পড়ে ব্যাপারটা। বড় একটা লাঠি নিয়ে সবাইকে মারতে থাকে। ওরা কেবল লাঠিটাকে দেখলো, আমাকে দেখতে পেল না। এভাবে খালি লাঠি শূন্যে ভাসছে ভাসছে তাদেরকে মারছে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। তখন তাদের ভয়টা আরও বাড়িয়ে দিতেই আমি বলে উঠলাম, বদমাইশের দল, আজ তোদের কারো রক্ষা নেই। খালি একটা কণ্ঠের হুমকি শুনে ওরা তখন ভয়ে কাঁপতে থাকে। যে যেদিকে পারে ছুটতে থাকে। আমি একা কয়জনের পিছনে ছুটবো? আর ওদের দৌড়ানির সাথে আর পেরে উঠতাম না। নিজের প্রেস্টিজের কথা চিন্তা করে আর তাড়া করলাম না। ভূতের আবার প্রেস্টিজ,
মাঝখান থেকে বলে উঠল প্রীতম। হয়তো তাকে সরে বসতে বলার প্রতিশোধ নিল সে। তিথি একটু রাগী কণ্ঠে বলল, এই আমি মানুষ বলছি না। তারপরে শোনো কি হয়েছে। আবার ঠান্ডা হয়ে এলো ওর কণ্ঠ। বলো। তারপর মেয়েটা সব বাঁধন খুলে দেয়। কিন্তু মেয়েটা লোকগুলোকে যতটা না ভয় পায়নি, আমাকে আরও বেশি ভয় পেতে শুরু করলো। মেয়েটার সেই ভয়ত্বর চেহারা মনে পড়লে আমার এখনো হাসি পায় বলে হি হি করে হেসে উঠল তিথি। ওর হাসিটা দারুণ শোনালো প্রীতমের কানে। মনে মনে ভাবলো, এমন হাসি যে অধিকার নেই, না জানি সে কত সুন্দর। তিথির হাসি থামিয়ে বলল, পরে মেয়েটাকে বুঝিয়ে বললাম ভয় না পেতে। আমি মানুষ বলার পরেও ওর ভয় কমেনি। ওকে বাসায় চলে যেতে বললাম। মেয়েটি হয়তো আজও বিশ্বাস করতে পারেনি আমি মানুষ ছিলাম। একটু থামলো তিথি ও দীর্ঘশ্বাস শব্দ শোনা গেল। প্রীতম কিছু বলার আগে সে আবারও বলে উঠল, হয়তো তুমি বিশ্বাস করবে না কখনো। তুমি জিজ্ঞাসা করেছিলে না নিজের নিয়ে আমার খারাপ লাগে কিনা? খারাপ লাগে তো, কিন্তু নয়। খারাপ লাগে যখন মনে হয় আমি অন্য মানুষের মতো স্বাভাবিক না। তিথির কথার জবাব কি বলবে বুঝতে পারলো না প্রীতম। কিছুক্ষণ চুপ থাকলো দুজনে। তিথি আবার বলে উঠল, যাই তাহলে, ঘুম পাচ্ছে আমার। তিথি ডাক দিল প্রীতম, কিছু বলবে? তোমাকে তো দিনে দেখা যায়, আমি দিনের বেলা তোমাকে দেখতে পারি। এত সহজ? মেয়ে মানুষ দেখার খুব শখ না? পচা ছেলে একটা। যাও তুমি বাসায় চলে যাও। প্রীতম আর কিছু বলল না, চুপচাপ উঠে দাঁড়ালো। তিথির পাওয়া এর আওয়াজ শোনা গেল। চলে যাচ্ছে সেই। এক পাশলা বৃষ্টি হয়ে গেছে সন্ধ্যায়। পরিবেশটা এখনও শীতল, নরম তোলার মতো আরাম। শীতল বাতাস বয়ে যাচ্ছে দক্ষিণ দিক থেকে। রাস্তাঘাট এখনও ভেজা। আকাশের চারটা মেঘের আড়ালে লুকিয়ে গেলেও প্রকৃতির উপর আধারের বিস্তার করতে পারেনি। লোকজন ধীরে ধীরে বাসায় ফিরে যাচ্ছে। রাত একটু গভীর হলে আবার তুমুল বর্ষণ হতে পারে। খানিকক্ষণের মধ্যে স্টেশন পুরো ফাঁকা হয়ে গেল। প্রীতম বসে আছে যাত্রী ছাউনিতে। সে অপেক্ষা করছে তিথির জন্য। মনে হয় সে আর আসবে না। আকাশে মেঘ গর্জন করে উঠল। প্রীতম আরও কিছুক্ষণ অপেক্ষা করে উঠে দাঁড়ালো। চলে যাওয়ার জন্য পা বাড়াতে তিথির কণ্ঠ শুনতে পেল, চলে যাচ্ছ বুঝি? পা থমকে গেল প্রীতমের। পিছনে ঘুরে বলল, তুমি আছো? আমি তো সেই কখন থেকে তোমার পাশে বসে আছি। তাহলে কিছু বলনি যে? দেখলাম তুমি কি করো, আমার জন্য ওয়েট করছিলে বুঝি? আরে না, তোমার জন্য ওয়েট করবো কেন, এমনি ভালো লাগছিল না তাই এখানে বসেছিলাম। হেসে উড়িয়ে দিতে চাইলো প্রীতমের কথাটা। এমনি বসেছিলে বুঝি? তা গতকাল বুঝি এমনিই বসেছিলে এখানে? তুমি গতকালও এসেছিলে? গতকালও এসেছিলাম, কিন্তু কথা বলনি তোমার সাথে। দেখতে চেয়েছিলাম তুমি কি করো। আরে গতকালও এমনি এসেছিলাম, জায়গাটা ভালো লাগে তাই। এর আগের রাতে তো দেওয়ালে হিসু করতে এসেছিলে। গত রাতে বুঝি হিসু করতে এসেছিলে? ধুর, কী সব বলো না। হি হি করে হেসে উঠল তিথি প্রীতমের কথা শুনে। তারপর হাসি থামিয়ে বলল, বাই দ্য ওয়ে, তুমি গতকাল আমাকে গালি দিয়েছিলে কেন? কই গালি দিলাম? আরে যখন আমার সারা শব্দ পাওনি তখন বলেছিলে না, শালি মনে হয় আজকে আর আসবে না। আমি কি তোমার শালি হই? আরে ওটা এমনিই বলেছিলাম, বাদ দাও ছোটোখাটো বিষয়। আর গতকালে বিকেলের দিকে আমাদের বাড়ির আশেপাশে ঘুরছিলে, তাও কি এমনি? প্রীতমের অপরাধীর মতো মাথা চুলকাতে লাগলো এবার। তিথি আবার জিজ্ঞাসা করলো, আমাকে দেখতে গিয়েছিলে বুঝি? তা দেখতে পেয়েছিলে আমাকে? কিভাবে দেখবো? একটা দুইটা মেয়ে হলে অন্ততপক্ষে একজনকে আন্দাজ করে ধরে নিতাম, কিন্তু 7-8 জন মেয়ে একসাথে ছাদে বসে আড্ডা দিচ্ছিলে, কিভাবে বুঝবো কোনটা তিথি? হি হি। আবার হাসলো তিথি প্রীতমের কথা শুনে। তিথির এই হাসিটা যতবার শুনে প্রত্যেকবারে মুগ্ধ হয়ে যায় প্রীতম। মেয়েগুলোর মধ্যে তুমি কোনটা ছিলে? জিজ্ঞাসা করে সে তিথিকে। তিথি জবাব দিল, তা তো বলা যাবে না। এত সহজে তো আমাকে চিনতে দেবো না তোমায়। বৃষ্টি নামতে পারে, বাসায় চলে যাও, আমিও চলে যাব। বৃষ্টি আসতে আরও দেরি হতে পারে, কিছুক্ষণ গল্প করি না বসে? আচ্ছা বলো, কি বলবো? আচ্ছা, তোমাকে কেউ দেখে না বলেই তো রাতে বের হতে ভয় পাও না, কিন্তু যদি ভূত আসে ওরা তো তোমাকে দেখতেও পারে, তাই না? এই চুপ করো, ওসব বলবে না। আমি ভূতকে খুব ভয় পাই। ধরো তুমি একা একা যাচ্ছ, পথে কালো কী যেন একটা বসে আছে। হঠাৎ কালো জিনিসটা ঘুরে তাকাতে একটি ভয়ার্থক চেহারা দেখতে পেলে, তখন? প্রীতমের কথা শেষ হতেই সে অনুভব করলো একটা নরম তুলার মতো শরীর তার দিকে সরে এসেছে। তার গায়ে গা ঘেঁষে ঘেঁষে দাঁড়িয়ে আছে। ঘন ঘন নিঃশ্বাস শোনা যাচ্ছে তার। প্রীতম হেসে বলল, ভয় পাচ্ছ? তিথি প্রীতমের বাহু আঁকড়ে ধরে বলল, প্লিজ ওভাবে বলো না, আমি প্রচণ্ড ভয় পাই। এখন আমি বাসায় যাব কি করে? কান্নার শব্দ করলো তিথি। যেভাবে আসছো ওভাবে যাও, বলল প্রীতম। পারবো না। তুমি ভয় দেখাইছো, এখন তুমি পৌঁছাই দিয়ে আসো আমাকে। তা পারি, যদি দিনের বেলায় দেখা করো। আচ্ছা তাই করব,
খারাপ ছেলে একটা, কি বলবা আমি খারাপ? যাও যাও, একা যেতে পারলে যাও। আরে না, খারাপ না, ভালো, তুমি খুব ভালো, চলো প্লিজ। চলো। দুজনে পাশাপাশি হাঁটছে। প্রীতম তিথিকে দেখতে না পেলেও ওর স্পর্শ অনুভব করছে। প্রীতমের বাহুটা সেই আঁকড়ে ধরেছে, এখনো ছাড়ছে না। বাসার গেটে ঢুকে দিতেই প্রীতমের বাহু ছেড়ে দিল তিথি। তারপর নম্রকণ্ঠে ধন্যবাদ দিল। প্রীতম মৃদু হাসলো শুধু। জিজ্ঞাসা করলো, ভেতর দিয়ে আসবো? না, আর ভয় নেই। বৃষ্টি আসতে হয়তো দেরি নেই, দ্রুত চলে যাও তুমি। তিথির কথা শেষ হতে বিদ্যুৎ চমকে উঠল, মেঘ গর্জন করে উঠল, হালকা বৃষ্টি পড়তে শুরু করলো। আকাশের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল প্রীতম, তারপর বলল, মাঝপথে বৃষ্টি পেতে পারে আমাকে। যাচ্ছি তাহলে, কাল দেখা হচ্ছে, তাই না? প্রীতম চলে যাওয়ার জন্য ঘুরলো। আরেকবার বিদ্যুতের চমক গর্জন করে উঠল। কিছুটা দূরে কয়েকজন লোক সাদা পোশাক পরে মূর্তির মতো দাঁড়িয়েছিল, তা খেয়াল করেনি সে। দ্রুত পায়ে চলল। মাঝপথে বৃষ্টি নামলো তুমুল ধারায়। নির্জন পথে কেউ নেই। ভিজতে ভিজতে দৌড়াতে লাগলো সে। হঠাৎ থমকে দাঁড়ালো। রাস্তায় কালো কি যেন একটা বসে আছে। ভয় পেল তিথম। তিথিকে মজা করে সে কথাটি বলেছিল, সেটা সত্যি হয়ে গেল না তো? ভয়ে ভয়ে এগোচ্ছে সে। কালো জিনিসটা পাশ কাটিয়ে চলে যাওয়ায় হার্টবিট বেড়ে গেল তার। নিজেই যেন নিজের বুকের শব্দ শুনতে পাচ্ছে। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, কে তুমি? কালো জিনিসটা নড়ে চড়ে বসলো, কোনো জবাব দিল না। প্রীতম ধীরে ধীরে পা চালিয়ে পাশ কাটাতে একটি বৃদ্ধর কণ্ঠে শুনতে পেল, বাবাজি, আমাকে একটু সাহায্য করবে? প্রীতম চমকে বুকে থুতু ছিটালো। প্রীতম আবার ঘুরে তাকালো কালো জিনিসটার দিকে। দেখলো একটা বৃদ্ধ লোক কালো চাদর গায়ে জড়িয়ে বসেছিল রাস্তায়। বিদ্যুৎ চমকানিতে বৃদ্ধর মুখটা একটু জন্য দেখতে পেল না। কালো একটি চেহারা, এমন কালো লোক প্রীতমার কখনো দেখেনি। এমনিতে লোকটা কালো, তার উপর গায়ে পেঁচিয়েছে কালো একটা চাদর, ভয় তো পাবে। কুঁজো হয়ে দাঁড়ালো লোকটা, মুখ না তুলে বলল, আমাকে একটু ঘরে পৌঁছে দিবে? হাঁটতে পারছি না। বৃদ্ধ ঠিকমতো কথা বলতেও পারছে না, বৃষ্টি ভেজার কারণে কাঁপছে। আপনার ঘর কোথায়? জিজ্ঞাসা করলো প্রীতম। সামনে কিছু দূর হেঁটে গেলেই একটা কুড়ে ঘর পাবে, ওখানে নিয়ে চলো আমাকে। ঠিক আছে, চলুন বলে প্রীতম বৃদ্ধর দুহাত ধরে প্রীতম, তারপর হাঁটতে লাগলো সামনে। একটা কারো বিড়াল মেউ করে উঠে লাফ দিল ওদের সামনে। আচমকা বিড়ালটার শব্দটাও ভয় ধরিয়ে দিয়েছিল কিছুক্ষণের জন্য প্রীতমের মনে। আরও কিছুদূর হাঁটার পর একটি গলিতে পেল একটি ছোট্ট কুঁড়েঘর। প্রীতমের যতদূর মনে পড়ে এই জায়গাতে কোনো কুঁড়েঘর ছিল না। তাহলে হঠাৎ এই ঘরটা এলো কিভাবে? প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে ওর মাথায়। বৃদ্ধকে নিয়ে কুঁড়েঘরের ভিতরে প্রবেশ করলো সে। হঠাৎ ঘরের দরজা বন্ধ হয়ে গেল নিচ থেকে। চারপাশে অন্ধকার দেখল সে। হাত বাড়িয়ে বৃদ্ধটার নাগাল পেল না সে। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো সে, আপনি কই? বৃদ্ধের কোনো সারা শব্দ পাওয়া গেল না। আবার বিড়ালের মেউ ডাক শোনা গেল। মনে হলো সামনে দিয়ে লাফাচ্ছে বিড়ালটা। চোখ দুটো দেখা গেল শুধু বিড়ালের, অন্ধকারে ভূতের চোখের মতো জলজল করছে। প্রীতম দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু কোনো দিক মতেই দরজা। বিড়ালের চোখ দুটো ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। আবার বিড়ালটা হিংস্রতাভাবে শব্দ করছে, মেউ মেউ মেউ। হাত বাড়ালে ছুতে পারা যাবে বিড়ালটাকে, মনে হয় এখনই ঝাঁপ দিবে ওর উপর। হঠাৎ দরজা খুলে গেল। একটা সুগন্ধি এসে লাগলো প্রীতমের নাকে। সুগন্ধিটার সাথে পরিচিত নয় সে। আগে কখনো এরকম সুগন্ধি পায়নি। কুঁড়েঘরটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। বিড়ালটাও আর নেই। পাশে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। সুগন্ধি ওই মেয়েটার শরীর থেকে আসছে। মেয়েটা কিছু না বলে ওর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। প্রীতম নিজেকে ছাড়ানোর বেশ ব্যর্থ চেষ্টা করে বলল, কে আপনি? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আপনার বাসায় পৌঁছে দিতে। এখানে আপনার বিপদ, ওরা আপনাকে মেরে ফেলবে। আরে ছাড়ুন আমাকে, কারা আমাকে মারবে? আর কি হচ্ছে এসব আমার সাথে? এখন প্রশ্ন করার সময় নেই, দ্রুত চলুন আমার সাথে। আপনি একা যেতে পারবেন? প্রীতম নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে দাঁড়ালো। এভাবে একটা মেয়ের সাহায্য নিয়ে বাসায় যেতে কেমন জানি লাগছে তার। ইতস্তত করে বলল, আপনি চলে যান, আমি নিজেই যেতে পারবো। পারবেন না আপনি। আপনার এক মুহূর্তে এখানে থাকা নিরাপদ না। আমি আপনাকে দ্রুত পৌঁছে দিতে পারবো। আপনি কি দৌড়বিদ নাকি যে আমাকে কোলে নিয়ে দৌড়াবেন আর বাসায় পৌঁছে দিবেন? প্রীতমের কথা শেষ হতেই বিদ্যুৎ চমকে উঠল আবার। এক মুহূর্তের জন্য দেখার সুযোগ হলো মেয়েটার স্পষ্ট চেহারা। তারপর বেহুশ হয়ে পড়ল সে মেয়েটার কাঁধে। জ্ঞান ফিরতে প্রীতম দেখে সে তার বাসায়। গায়ে ভেজা জামাটা এখনও আছে। রাত কখন শেষ হয়নি, কিভাবে কি হলো সব মনে চেষ্টা করলো।
শেষবার সে জ্ঞান হারিয়ে মেয়েটার কাঁধে ঢলে পড়েছিল। এরপর কি হয়েছিল কিছু মনে নেই। কে ওই রহস্যময়ী মেয়ে? কেন সে বলেছিল ওরা প্রীতমকে বাঁচতে দিবে না? কারাই বা তাকে বাঁচতে দিবে না? কেনই বা বাঁচতে দিবে না? সে তো কারো কোনো ক্ষতি করেনি। এর আগে কুড়ে ঘরে তার সাথে যে ঘটনাটি ঘটেছিল ওটা মনে পড়তে শরীরটা কাঁপুনি দিয়ে উঠল আবার। সেই বৃদ্ধের কথা মনে পড়ল। কুচকুচে কালো চেহারা, কি ভয়ঙ্কর চাহিনি। বিপদে সাহায্য চেয়েছিল বলে সে সাহায্য করেছিল। আসলে কে ছিল এই বৃদ্ধ? ঝিমঝিম করতে লাগলো প্রীতমের পুরো মাথা। তিথিদের দোতলা বাড়িটার সামনে এসে দাঁড়ালো প্রীতম। গতরাতে এখানেই সে ছেড়ে দিতে এসেছিল তিথিকে। বাড়ির ছাদের দিকে তাকালো। আজও কয়েকজন মেয়ে একসাথে আছে। একটি মেয়ে তাকে দেখে ইশারা কি যেন বলল, হয়তো ওটাই তিথি। মেয়েটা ছাদ থেকে নেমে আসতে লাগলো। প্রীতম গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করলো। কিছুক্ষণ পর মেয়েটা সামনে এসে দাঁড়ালে সে লজ্জা লজ্জা ভাব নিয়ে জিজ্ঞাসা করলো, তুমি তিথি? না, আমি তিথি না, আমি ওর বান্ধবী। তিথি আপনার জন্য অপেক্ষা করছে ছাদে, হেসে জবাব দিল মেয়েটা। তারপর সে প্রীতমকে নিয়ে ছাদে উঠলো। আর একটা মেয়ে ইশারা দেখিয়ে বলল, ওটাই তিথি। চেহারাটা দেখে চমকে উঠল প্রীতম। রাতে সেই বিদ্যুৎ চমকানোর সাথে বজ্রপাতের শব্দটা কানে ভেসে উঠল তার। বিদ্যুৎ চমকানোতে যে রহস্যময়ী ওই মেয়েটা সে চেহারা দেখেছিল, ওটা চোখের সামনে ভেসে উঠল। তিথির চেহারার সাথে হুবহু মিল। তুমি? চমকে উঠল প্রীতম। কেন? আগে কোথাও দেখেছো নাকি আমাকে? ভুরু কুচকে বলল তিথি। এতক্ষণে মৃদু হাসছিল সে। প্রীতমের কথা বলার ভঙ্গি দেখে হাসিটা মুছে যেতে লাগলো ঠোঁট থেকে। প্রীতম বলল, গত রাতেই তো দেখেছি। রাতে? হাউ ফানি। বলতে বলতে হেসে উঠল তিথিসহ ওর বান্ধবীরা। একজন বান্ধবী বলল, ওকে রাতে দেখা যায় না, জানেন তো। কিভাবে দেখলেন ওকে? আমি জানি না, কিছু বুঝতে পারছি না তিথি। আমি তোমাকে রাতেই দেখেছি। তারপর প্রীতম সব খুলে বলল তিথিকে। শুনে তিথি বলল, ওটা আসলে তোমার মনের ভুল। রাতে আমাকে ভয় দেখাতে গিয়েই নিজেই ভয় পেয়েছো আর আবোল তাবোল দেখছো চোখের সামনে। আবোল তাবোল না তিথি, সত্যি এমনটাই ঘটনা আমার সাথে ঘটেছে। আর আমি স্পষ্ট তোমার চেহারাটাই দেখেছি, তাই এখন তোমার চেহারার সাথে চমকে উঠেছি। কি জানি কি সব হয়েছে রাতে তোমার সাথে। তুমি ছিলে না তাহলে ওটা? সত্যি করে বলো তো। আশ্চর্য, আমি তো বললাম না। তুমি কিছু লুকাচ্ছ না তো? তুমি আসলে মানুষ তো? আমি জানি ওটাই তুমি ছিলে। আরে, আমি নিজেই রাতে ভয় পেয়েছিলাম বলে তুমি আমাকে পৌঁছে দিয়েছো বাসায়, আর আমি একা একা তোমার পিছু পিছু যাবো কেন? সত্যি বলছি, আমাকে রাতে কোনোভাবেই দেখা যায় না। ওটা আমি ছিলাম না। আর রাতে তুমি চলে যাওয়ার পর আমার সাথে অদ্ভুত কী যেন ঘটেছিল। কি? ছাদে কারা যেন হাঁটাহাঁটি করছিল। আমি ওদের হাঁটাহাঁটির শব্দ আর কথা বলার শব্দ শুনতে পেয়েছি কিছুক্ষণ, কিন্তু কি বলছে তা বুঝতে পারিনি। তারপর আমি বাবা মার পাশে গিয়ে ঘুমাই। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে প্রীতম। পাখিদের মুখেও কোনো কথা ফুটলো না। তিথি তখন বলে উঠল, ওই জায়গাতে নিয়ে যেতে পারবে যেখানে কুড়িঘরটা ছিল? হুম, চলো। সবাই মিলে তখন সেই জায়গাটাই এলো ওরা। কুড়িঘরটা যেখানে ছিল সেখানে শুধু একটা মৃত বিড়াল খুঁজে পেল ওরা। কালো একটা বিড়াল। বিড়ালটাকে প্রীতম বৃদ্ধের সাথে কথা বলার সময় একবার দেখেছিল। চারপাশটা একবার ভালো করে দেখে নিয়ে তিথিকে প্রশ্ন করলো, কে এসেছিল তোমাকে বাঁচাতে? যে আমারই মতো দেখতে। চিন্তিত দেখালো ওকে। প্রীতমও ভাবনায় পড়ে গেল আবার। দিনের আলোয় মুছে গিয়ে যখন রাতের আধার শুরু, তিথি অদৃশ্য হয়ে গেল। সে চুপচাপ বসেছিল ঘরে। মা রান্নাঘরে কাজ করছে আর বাবা এখনও বাইরে। তিথি মায়ের উদ্দেশ্যে ডাক দিল, মা, এক কাপ চা দিয়ে যাও না। কিছুক্ষণ পর মা এসে চাটা দিয়ে গেল। তিথির চায়ের কাপটা হাতে নিলে শূন্য শুধু কাপটা ভাসতে দেখা শুরু হলো। বাইরে প্রচণ্ড বাতাস শুরু হলো আজকে। জানলা দিয়ে বাতাস ঢুকছে বারবার। পর্দাটা সরিয়ে নিচ্ছে। তিথি কাপটা টেবিলে রেখে এই জানলা বন্ধ করতে গেলে হঠাৎ তার চোখ আটকে যায় বাইরে। দেখলো সাদা পোশাকে কারা যেন দাঁড়িয়ে আছে। আলখেল্লার মতো পোশাক, মাথা পর্যন্ত ঢাকা, চেহারা দেখাই যাচ্ছে না ওদের। কারা তোমরা? উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলো তিথি। এগিয়ে এলো একজন। তিথি নিজেকে পর্দার আড়াল করে নিল। ভয় পাচ্ছে সে। লোকগুলোর হাবভাব দেখে মনে হচ্ছে ওরা তাকে দেখতে পেয়েছে। এরা কারা যারা রাতের বেলাও তাকে দেখতে পায়? কোনো মানুষের পক্ষে তো তাকে রাতের বেলা দেখা সম্ভব নয়। জানলা এপাশ থেকে জবাব এলো, আমরা তোমার পাহারাদার, খুব শিগগিরই আমরা তোমাকে নিয়ে যাব। তিথি ভয়টা আরও বেড়ে গেল কথাটা শুনে। ওরা তার পাহারাদার, তার মানে সত্যি সত্যি ওরা তাকে দেখতে পায়। কোথায় নিয়ে যাবে আমাকে? ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো তিথি। জিনদের দেশে। ওখানে আছে তোমার দ্বিতীয় সত্তা। দ্বিতীয় সত্তা? হুম। কোনো এক বিশেষ মুহূর্তে সেই দ্বিতীয় সত্তার সংস্পর্শে এসে তুমি স্বাভাবিক হবে।
তুমি জিনের মেয়ে হয়ে আমাদের জগতে থাকবে। না না, আমি স্বাভাবিক হতে চাই না। আমি এখানে বেশ আছি। আমি আমার বাবা মাকে ছেড়ে যেতে পারবো না। তোমাকে যেতেই হবে, আমরা নিয়ে যাব তোমাকে। হা হা। হাসির শব্দ শোনা গেল ওপাশ থেকে। প্রচণ্ড বাতাসে আবার পর্দাটা সরে গেল। তিথি তাড়াতাড়ি জানলা বন্ধ করে পর্দাটা টেনে নিল। একটা নদীর ধারে দাঁড়িয়ে কথা বলছে তিথি আর প্রীতম। বাতাসে তিথির জামা দুলছিল আর চুলগুলো বারবার কপালে এসে পড়ছিল। কপাল থেকে চুলগুলো সরিয়ে তিথি বলল, আমি কিছু বুঝে উঠতে পারছি না, ওরা আমাকে নিয়ে যেতে চায় কেন? আর আমার দ্বিতীয় সত্তা জিনের দেশে কিভাবে থাকবে? আর দ্বিতীয় সত্তাটাই বা কি? আমিও বুঝছি না, আমাকেই বা কেউ মারতে চাইবে কেন? আমি কার কি দোষ করেছি? তিথির দিকে তাকিয়ে কথাটা বলল প্রীতম। তিথি আবারও কপালের চুল সরিয়ে বলল, তবে এইটুকু বুঝতে পারছি দুজনে খুব বিপদে আছে। কিন্তু তোমার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, তাহলে দুজনে একসাথে বিপদে কেন? আমার বিপদের সাথে তোমার বিপদের সম্পর্ক নেই। উত্তর আমারও জানা নেই। দীর্ঘশ্বাস ছাড়ল প্রীতম। তিথির ফোনটা বেজে উঠল। তখন রিসিভ করতে ওপাশ থেকে তার মা বলে উঠল, তিথি, তোর বাবাকে হাসপাতালে এনেছি। হঠাৎ তোর বাবার হার্টের ব্যথাটা বেড়ে গেছে। তুই কোথায়? আসছি মা আমি, বলে ফোনটা কেটে দিল তিথি। প্রীতমের দিকে তাকিয়ে বলল, আমাকে যেতে হবে। তুমি যাবে আমার সাথে? চলো। দুজনে কিছু দূর হেঁটে মেইন রোডে উঠল। তারপর একটা রিক্সায় উঠে হাসপাতালের দিকে চলল। দুজনে চুপচাপ, দুজনে চিন্তিত ঘটে যাওয়া ঘটনাগুলির কথা ভেবে। রিক্সাওয়ালা চুপচাপ প্যাডেলে পা চালাচ্ছে। হঠাৎ একটা ট্রাক দ্রুত বেগে ছুটে এলো রিক্সার দিকে, অথচ ট্রাকটা যাচ্ছিল অন্য পথে। ট্রাকের ধাক্কায় রিক্সা ছিটকে গিয়ে অনেক দূরে পড়ল। রিক্সাওয়ালার কিছুই হয়নি, সে স্বাভাবিক। প্রীতম বেশি আঘাত পায়নি, শুধু কনুই আর হাঁটুর দিকে কিছুটা কেটে গেছে। কিন্তু তিথির অবস্থা গুরুতর, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সে। লোকজন ট্রাকটাকে আটকে রাখলো, ড্রাইভার ধরে মারতে লাগলো। আর ড্রাইভারের চিৎকার করে বলতে লাগলো, আমি কিছু করিনি, আমি অনেক চেষ্টা করেছি ট্রাকটাকে সামলাতে, কিন্তু কে যেন আমার উপর ভর করেছিল তখন, সেই করেছে এসব। তার কথায় কোনো গুরুত্ব না দিয়ে লোকজন আবারও মারতে লাগলো তাকে দ্বিগুণ মাত্রায়। আর এদিকে আরেক অদ্ভুত ঘটনা হলো। তিথির রক্তাক্ত দেহটা হঠাৎ ভেসে উঠল শূন্যে। তারপর দ্রুত ভেসে যেতে লাগলো হাসপাতালের দিকে। সবাই আশ্চর্য হয়ে গেল এই ঘটনায়। পিছু পিছু ছুটে গেল ওরাও। তিথির দেহটা হাসপাতালে এলো। অদৃশ্য কণ্ঠে একটা আওয়াজ শোনা গেল, ডাক্তার ডাক্তার। অবাক এই ঘটনায়। এই আহত রোগী কিভাবে নিচ থেকে শূন্যে ভেসে এলো? তারপর পাশে অদৃশ্য কণ্ঠে ডাক্তার ডাক্তার বলে চিৎকার করেছে। কিন্তু এমন এ বিষয় চিন্তার সময় নেই। ডাক্তার লেগে পড়ল নিজেদের কর্তব্যে। দ্রুত তিথিকে ওটিতে নিয়ে যাওয়া হলো। ওটিতে তিথির চিকিৎসা চলতে লাগলো। প্রচুর রক্তক্ষরণ হয়েছে তার, তাই বিভিন্ন জায়গায় রক্ত সংগ্রহ করতে হয়েছে। প্রীতম অনেক কষ্ট করে রক্ত সংগ্রহ করতে খুব টেনশনে আছে। ক্ষণিকের পরিচয়ে মেয়েটাকে প্রচণ্ড ভালো লেগেছে তার। এভাবে তাকে হারাতে চায় না সে। সন্ধ্যা পেরিয়ে ধীরে ধীরে অন্ধকার নামলো। প্রীতম চিন্তিত হয়ে বসে আছে ওটির বাইরে, কপালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। একটা ছায়া এসে থামলো তার সামনে। মুখ তুলে তাকালো প্রীতম, সাথে সাথে চমকে উঠে বলল, তিথি। তিথিকে রাতে দেখা যায় না, তাহলে তুমি? চলো ওদিকের করিডোরে গিয়ে কথা বলি। করিডোরে এলো দুজনে। মেয়েটা কিছুটাক্ষণ কি যেন ভাবলো, তারপর বলে উঠলো, আমি তিথির দ্বিতীয় সত্তা। দ্বিতীয় সত্তা মানে? মানে ওই তিথিই আমি, আর আমিই তিথি, দুজনেই একজন। আমাকে ছাড়া ও অপরিপূর্ণ, আর ওকে ছাড়া আমি অপরিপূর্ণ। একটা নির্দিষ্ট সময়ে আমরা এক হতে পারলে স্বাভাবিক মানুষ হতে পারবো, অথবা হতে পারবো স্বাভাবিক জিন। মানে পৃথিবীতে যদি আমরা এক হতে পারি তাহলে মানুষ হব, আর যদি জিন জগতে এক হই তাহলে জিন হব। কথাটা শুনে চমকে উঠে প্রীতম। আমি কিছুই বুঝতে পারছি না এসবের, আমাকে খুলে বলবে? ভুরু কুচকে জিজ্ঞাসা করলো প্রীতম। আমরা দুই সত্তা হয়েছি কারণ আমাদের বাবা আসলে জিন। আমার মাকে একবার জিনে ধরেছিল, কিন্তু মা হয়তো জানে না তখন ওই জিনটা মাকে বিয়ে করে। তখন তাদের স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ছিল, কিন্তু বিভিন্ন তান্ত্রিক বৌদ্ধের ঝাড়ফুঁকের কারণে মায়ের সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় বাবার। কিছুদিন পর মায়ের বিয়ে হয় তিথি, যাকে বাবা মনে করে, তার সাথে। আমাদের আসল বাবা কিন্তু জিন। তাই আমরা জন্মের সময় দুটো আলাদা সত্তা হয়ে জন্মাই। ওর সত্তাটা মানুষ আর আমি জিন হয়ে। ওকে দিনে দেখা যাবে আর আমাকে দেখা যাবে রাতে। কিন্তু জিনেরা দিনে রাতে উভয় সময় দেখে আমাদের, তবে শুধু পৃথিবীতে। জিনের জগতে আমাকে শুধু রাতে দেখতে পায় জিনেরা। জন্মের পর কিছু জিন এসে আমাকে ওদের মতো ভেবে নিয়ে গেছিল, কিন্তু ওদের জগতে গিয়ে আমি অদৃশ্য হয়ে যাই। যখন রাত হয় তখন আবার দৃশ্যমান। দাঁড়াও দাঁড়াও,
মানে তুমি বলতে চাইছো জিনেরা পৃথিবীতে এলে তোমাদের দুটি সত্তাকে দিনে রাতে উভয়ে সময়ে দেখতে পায়? হ্যাঁ। আর জিনের জগতে গেলে ওরা তোমাকে শুধু রাতে দেখতে পায়। তাই? তারপর? তারপর আমাকে নিয়ে অনেক গবেষণা ওখানেই। ওখানে আমার নাম মুশফিকা। আমাকে নিয়ে বিভিন্ন জ্ঞানী জিনেরা পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারে আমার আর একটা সত্তা পৃথিবীতে রয়েছে। ঠিক 21 বছরে যেদিন পূর্ণ হবে আমাদের, ওই দিন ওই সত্তার সংস্পর্শে আমি আসি, তাহলে আমি পূর্ণ স্বাভাবিক জিন হব একটা। কিন্তু সংস্পর্শে হতে হবে জিনের জগতে। যদি পৃথিবীতে হয় তাহলে মানুষ হয়ে যাব। তাই জিনেরা চায় আমার আরেকটা সত্তাকে জিন জগতে নিয়ে যেতে। আর কয়েকদিন পর আমাদের 21 বছর পূর্ণ হবে। ওই দিন ওরা তিথিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। কিন্তু আমি চাই জিনদের ঊর্ধ্বে যে রয়েছে সে জাতি, সেই মানুষ হয়ে বাঁচতে। তাই আমি পালিয়ে আসি পৃথিবীতে। পৃথিবী আমি আমার অন্য সত্তার সংস্পর্শে চাই। সবই বুঝলাম, কিন্তু এর সাথে আমার কি সম্পর্ক? আমাকে কেন মারতে চায় জিনরা? কারণ তুমি তিথির সাথে মিশছো। তিথি প্রেমে পড়ার সম্ভাবনা আছে। তাতে সমস্যা কি? সমস্যা হলো একটা জিন আমাকে খুব পছন্দ করে, আমাকে সে চায়, কিন্তু তুমি যার সাথে মিশছো সেটাও তো আমি। তাই ওই জিনটা তোমাকে শেষ করে দিতে চাই, যাতে তিথির সাথে আর মিশতে না পারো। ও তোমাকে নানাভাবে ভয় দেখাতে চায়। বুঝলাম, কিন্তু একটা কথা মাথায় ঢুকছে না। কি? তিথিকে ছাড়া তো তুমি কখনোই পূর্ণ জিন হতে পারবে না। তাহলে ওরা তিথিকে কেন মারতে চাইলো? ওরা তিথিকে নয়, তোমাকে মারতে চায়। আজকে যে ট্রাক চাপা দিয়েছিল ওটা আসলে জিনেরা করে তোমাকে মারার জন্য, কিন্তু আঘাত পায় তিথি। তখনই আমি তিথিকে হাসপাতালে নিয়ে যাই। আমারই তো ও সত্তা। ও না বাঁচলে পৃথিবীতে তো আমারও অস্তিত্ব থাকবে না। আচ্ছা, আমি তোমাকে তিথি বলে ডাকবো নাকি মুশফিকা বলে ডাকবো? তিথি বলেই দেখো, ওটাই তো আমার আসল সত্তা। আর আমি যখন পরিপূর্ণ মানুষ হব, মুশফিকার তো কোনো অস্তিত্বই থাকবে না। দুজনের কথা বলার সময় ধীরে ধীরে পাশে এসে দাঁড়ালেন তিথির মা। চোখে তার জল। হা করে চেয়ে থাকেন তিনি তিথির দ্বিতীয় সত্তার দিকে। হয়তো সব শুনেছেন তিনি। গুঙ্গিয়ে কাঁদতে কাঁদতে তিনি মেয়ের মুখে হাত বুলালেন, শাড়ির আঁচলে মুখ গুজে ধরলেন। মুশফিকা তখন মা বলে ডেকে জড়িয়ে ধরলেন মাকে। কাঁদতে থাকে সে। কাঁদতে কাঁদতে মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। মা, কেঁদো না তুমি, সব ঠিক হয়ে যাবে দেখো। মায়ের মন কিন্তু মানেনি। তিনি আরও বেশি করে কাঁদতে থাকেন। কাঁদতে কাঁদতে তিনি বলেন, আজ যদি তোকে না দেখতাম তাহলে আমি জানতেই পারতাম না আমার মেয়ের আর একটা সত্তা আছে। আমার মেয়েকে রাতে দেখা যায় না কেন, এই রহস্যটা কখনো জানা হতো না। মামা, কেঁদো না। তুমি কাঁদলে আমি ভেঙে পড়ব। আমাদের জিততেই হবে মা। একজন নার্স এসে তখন খবর দিল তিথির অবস্থা খুব খারাপ। ডাক্তাররা কিছু করতে পারছে না, কারণ ওকে দেখা যাচ্ছে না। তখন মুশফিকা বলল, আমি ওকে রাতের বেলাও দেখতে পাই। আমাকে ওটিতে নিয়ে চলুন। আমি ডাক্তারদের দিকে নির্দেশনা দিতে পারবো। আর আমাকে দেখেই ডাক্তাররা তিথির চিকিৎসা করতে পারবে, কারণ দুজনের শারীরিক গঠন এক। মুশফিকার কথা শুনে নার্স কিছুক্ষণ চেয়ে থাকে ওর দিকে। বুঝতে পারে না সে কিছুই। হয়তো যমজ ভেবে নিয়েছে। তিথি সুস্থ হয়ে উঠেছে, কিন্তু এর পিছনে ডাক্তারের চেয়ে তার দ্বিতীয় সত্তার অবদান ছিল বেশি। রাতের বেলা ওর অপারেশনে ডাক্তাররা মুশকিলে পড়ে যায়। তখন মুশফিকা নিজের শরীর দেখিয়ে বলে দেয় তিথির কোন অঙ্গ প্রত্যঙ্গের কোন অবস্থায় আছে। সুস্থ হওয়ার পর তিথি নিজেও কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের দ্বিতীয় সত্তার কাছে, এবং নিজের এত বড় রহস্যটা জানতে পেয়ে অবাক হয় সে। নিজেকে সে প্রস্তুত করে পূর্ণ এক মানবী হতে। 21 বছর পূর্ণ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। রাত 12টা বাজলে 21 বছর পূর্ণ হবে। কিন্তু সময় যত গড়াচ্ছে পরিস্থিতি তত ভয়ঙ্কর হয়ে উঠছে। আগের রাতে বাড়ির ছাদে কারা যেন লাফালাফি করছিল, আর একটা জিন পিতমের রূপ ধরে এসে তিথিকে নিয়ে যেতে চেয়েছিল বাইরে। তখন তার দ্বিতীয় সত্তা তাকে সাবধান করে বলে, এটা পিতম না। জিন তখন হাসতে হাসতে অদৃশ্য হয়ে যায় তিথির সামনে থেকে। তিথির গায়ে কাঁটা দিয়ে ওঠে তখন। এই মুহূর্তে তিথিও ভয় পাচ্ছে। কবে না জানি জিনরা তাকে নিয়ে যায়, তবে তার দ্বিতীয় সত্তা সবসময় তাকে নজরে রাখছে, আপদ বিপদ থেকে রক্ষা করছে। আজ রাতে আবার ছাদে লাফালাফি শুরু হলো। দুই সত্তা মিলে তখন বসে আছে রুমে। অন্য রুমে প্রার্থনা করছে তিথির মা বাবা, যেন অশুভ শক্তির জয় না হয়। ঘরে প্রবেশ করলো প্রীতম। তাকে দেখে ভয়ে কেঁপে ওঠে তিথি। আগের রাতে সেই জিন মনে করেছে সে। দ্বিতীয় সত্তা তাকে জানালো এটাই আসল প্রীতম। তারপর প্রীতমকে উদ্দেশ্য করে মুশফিকা বলে, প্রীতম, তুমি এক কাজ করো।
একজন ভালো আলেমকে নিয়ে আসো যিনি জিনবন্দি করতে পারেন। এটাই একমাত্র বাঁচার একমাত্র পথ। একবার ওরা তিথিকে নিয়ে যেতে পারলেও আমার অস্তিত্ব আর থাকবে না এখানে। চুম্বকের গতিতে আমি ছুটে যাব তখন। আমাকে ছাড়া তিথি কখনো জিন হওয়ার সম্ভাবনা নেই। তাই কোনো আলেম যেন প্রথমে আমাকেই বন্দি করে, তারপর ওরা আমাকে ছাড়া তিথিকে নিয়ে যেতে চাইবে না। প্রীতম দ্রুত বেরিয়ে গেলে আবার মসজিদের দিকে দ্রুত পা চালাচ্ছে। হঠাৎ দেখলো একজন বয়স্ক লোক, যিনি দেখতে বড় কোনো আলেমের মতো। মুখে লম্বা সাদা দাড়ি, মাথায় পাগড়ি, হাতে একটা তসবি। ঘন ঘন তসবি ঘুরছেন। প্রীতমের কানে যেতেই উনি বলে উঠলেন, আমি জানি বাবা তুমি কি চাও। তুমি যার খোঁজে এসেছো আমি সে। জিনবন্দি করতে হবে তো? প্রীতম অবাক হয়, এই লোকটা কি করে জানলো এই কথা? মনে হয় ইনি আল্লাহর একজন খাস বান্দা। প্রীতম বললে, হ্যাঁ, খুব বিপদে পড়েছি। মেয়েটা, আপনি কিছু করুন। আমি দোয়া করে দিলাম, ফিরে যাও তুমি। জিনরা মেয়েটাকে নিয়ে যেতে পারবে না। সত্যি বলছেন? হুম। চলে যাও তুমি। প্রীতম ঘুরে চলে যাওয়ার জন্য কয়েক পা বাড়ালো। বৃদ্ধের চেহারাটা ভেসে উঠল সামনে। সে উক্তিটি করার সময় তার ঠোঁটটা হালকা প্রসারিত হয়েছিল। বৃদ্ধ কি হাসছিল তখন? চমকে আবার পিছনে তাকা, সে দেখে কেউ নেই। তার মানে কোনো জিন তাকে আলেম সেজে ধোকা দিয়েছে। প্রীতম দ্রুত নিজেকে সামলে নিয়ে ছুটে গেল মসজিদের দিকে। মসজিদে এসে সব খুলে বলল মসজিদের হুজুরকে। সব শুনে হুজুর সাথে এলেন তার। কিন্তু পৌঁছে দেখলেন তিথির বাবা মা দুজনে কাটছে। মুশফিকাকেও দেখা গেল চুপচাপ বসে আছে। প্রীতমকে দেখে সে উত্তেজিত হয়ে বলল, তুমি আসছো? হুজুর নিয়ে আসছো? হুজুর তাড়াতাড়ি বন্দি করেন আমাকে, ওরা তিথিকে নিয়ে গেছে। কিন্তু এতে তোমার অনেক কষ্ট হতে পারে। সাবলীল কণ্ঠে বললেন হুজুর, যত কষ্ট হোক আপনি বন্দি করুন। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে পৃথিবীতে, তাড়াতাড়ি করুন। হুজুর তসবি হাতে নিয়ে মনে মনে সুরা পড়তে লাগলো। এর মাঝে মাঝে গ্লাসের পানি ছিটাতে লাগলো ঘরের চারিদিকে আর মুশফিকার উপর। মুশফিকা চিৎকার করতে লাগলো, হয়তো তার খুব কষ্ট হচ্ছে। যেসব জিনেরা তিথিকে নিয়ে যাচ্ছিল তারা হঠাৎ থেমে দাঁড়ায়। তিথি তখন চিৎকার করে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। তার চিৎকার শুনে এতক্ষণ হাসছিল সব জিনেরা, কিন্তু হঠাৎ সবার মাঝে এক পরিবর্তন শুরু হলো। একজন বলল, মনে হয় মুশফিকা আটকা পড়েছে। এতক্ষণে তো ও চলে আসার কথা, আমরা তো পৃথিবীর বাইরে এসে পড়েছি। অন্য একজন জিন বলল, কিন্তু ওর জন্যই তো আমরা এত কিছু করলাম। ওর অন্য সত্তাকে পৃথিবী থেকে ধরে আনলাম। ওকে ছাড়া তো কিছুই হবে না। চলো আবার যাই ওকে উদ্ধার করতে। বেশ চলো। সবাই এবার আসতে লাগলো পৃথিবীতে। এদিকে হুজুর মুশফিকাকে চারপাশে ঘুরতে ঘুরতে কি যেন পড়তে লাগলো আর তার শরীরে ফু দিতে লাগলো। মুশফিকা চিৎকার করছিল তখন। হঠাৎ চিৎকার থামিয়ে সে হুজুরকে বলল, হুজুর ওই তো ওরা আসছে, আপনি সামনে এগিয়ে যান। ওরা আপনার থেকে 10 হাত দূরে আছে, সামনে তৃতীয় আছে, আপনি সামনে যান আর জিনগুলোকে বন্দি করুন। জিনদের মাঝখান থেকে তিথি চিৎকার করে উঠলো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তিথির কণ্ঠটা খালি শোনা গেল, ওকে দেখা গেল না। তার কণ্ঠ শুনে এগিয়ে গেলেন হুজুর। গ্লাস থেকে পানি ছিটিয়ে মারলেন। মুশফিকার হাসি শোনা গেল বন্দি অবস্থায়। হাসতে হাসতে সে বলল, হুজুর আমায় মুক্তি করুন। আর মাত্র 30 সেকেন্ড সময় আছে 12টা বাজতে। এর মধ্যে ওরা কিছুই করতে পারবে না। আর আমি যাই তিথির কাছে। হুজুর মুশফিকার দিকে তাকিয়ে বাতাসে ফু দিলেন। মুশফিকা দৌড়ে এলো তিথির দিকে। কেউ না দেখলেও সে দেখেছে বাকি জিনগুলো আর তিথিকে। তিথি আরও কাছে আসতে দুই সত্তা চুম্বুকের মতো লেগে গেল। সাথে সাথে অদৃশ্য গর্জন শোনা গেল। হুজুর সব জিনদের বন্দি করেছে। আর তিথি নিজের শরীরের দিকে তাকিয়ে খুশিতে লাফিয়ে উঠল। মা বাবা সবাই আমাকে দেখতে পাচ্ছ? তিথি চিৎকার করে বলল। তার বাবা মার দিকে এগিয়ে এলো তার দিকে। তখন তাদের খুশি দেখে কে মেয়েকে জড়িয়ে ধরে চুম্বন খেতে লাগলো। আবেগে কেঁদে ফেললো তারা। প্রথম পাশে এসে দাঁড়ায় তিথির। সেও খুব খুশি, মুখে তার হাসি। তিথির চোখে তার চোখ পড়তে তিথি তার দিকে তাকিয়ে চোখ টিপে দেয় বাবা মার আড়ালে। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।